বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 15। কাহিনী শুরুতেই প্রথমে এখানে দেখানো হতে থাকে ভিলেজের মধ্যে সম্মেলনের জন্য সমস্ত প্রস্তুতি আয়োজন হয়ে গেছে। গ্রামের শিক্ষক বেই মিলে সমস্ত ছাত্রছাত্রীদের তৈরি করেছে ওয়েলকাম লিডার, সেটা চিয়ার আপ করার জন্য তারা কন্টিনিউ এই কাজটাই করে যাচ্ছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া এসে ডেফুর সাথে কথা বলছে। সুইহুয়া এখানে ডেফুকে দেখে বলতে থাকে তাকে দেখে তার খুব ভালো লাগছে, সে একদম পাল্টা এর মতোই আছে, তার সমস্ত অ্যাকশনস গুলো খুবই বোল্ড হয়। তোরে ডেফু এখানে সুইহুয়াকে বলতে থাকে যতটা তার প্রশংসা করছে ততটাও সে ভালো না, ততটা এখানে সাহসী, কারণ সে জানে না মিটিং এর পর কি ফলাফল হবে। বা বলতে থাকে এখনো সময় আছে, সে এটা তো ড্রপ আউট করতেই পারে, বলে আর কোনো উপায় নেই, কোনোভাবে ড্রপ আউট করা যাবে না। তো আবার এখানে সুইহুয়াকে বলতে থাকে যে আজকে যদি মিস্টার প্রফেসর লিনি রাং এখানে থাকতো তাহলে কি সম্মেলনটা হতো, যদি চেনজিন স্যাং থাকতো কি মার্কেটে এই যে সেল করা যাচ্ছে না এই বিষয়টা নিয়ে সে পিছু পা হয়ে যেত, রকমের একটা প্ল্যান তিনি ঠিকই বার করতে। এখানে সে তাদের মতো কোনোভাবে সাহসী বা না তাদের মতো বুদ্ধিমান, সে তাকে তবু টাফ থাকতে হচ্ছে নিজের জন্য এবং গ্রামবাসীদের জন্য। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে লিডার্সরা চলে এসছে ফুজিয়ান থেকে। মানে লিডার্সদের হেড মিস ইয়াংও এসেছে। এদের মধ্যে এরকম ইভেন্ট দেখে বলতে থাকে এই জিনিসপত্রগুলো কেন হচ্ছে, আগে থেকে গ্রামটা অনেক পাল্টে গেছে। মিস্টার মা বলতে থাকে যে ইস্ট ওয়েস্ট পলিসি যে নেওয়া হয়েছে দূরীকরণের জন্য টেকনোলজি এবং সায়েন্সের মাধ্যমে এগুলো খুব ভালোভাবে সফল হয়েছে এবং মাশরুম চাষও খুব ভালোভাবে এগিয়ে। এখানে লিডার্সদের ওয়েলকাম করার জন্য গ্রামবাসীরা ভালোভাবে সেরেমনি পালন করে সেলিব্রেট করতে। মিস ইয়াং বলতে থাকে এখানে সে এসে ভেবেছিল বাসীদের সাথে কথা বলবে, দেখবে, শুনবে তাদের থেকে, তারা যেভাবে কষ্ট করে বড় হয়েছে এবং চারিদিক জিনিসপত্রগুলো এগিয়ে নিয়ে গেছে, উদ্যমগুলোকে এরকম ছোটখাটো সেলিব্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়াকে বোকামো বলে। এখানে সে চাইবে দ্বিতীয়বার যেন এরকম কোনোভাবেই না হয়। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেফুকে স্টেজে ডাকা হয়েছে মাশরুম চাষ সমস্ত কাল্টিভেট শেডের মধ্যে করার জন্য এবং এক্সপ্যান্ড করার জন্য। ডেফু বলতে থাকে কথাগুলো বলে যে সে এখানে একটু সম্মেলনের বিষয়টা পাল্টে দিতে চাইছে। আসল বিষয়টা এখানে বলতে চাইছে যে এখানে মাশরুম চাষে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখানে তাদের সেলস প্রমোশন সেদিকটা সে দেখতে চায়। এই সমস্ত কথাগুলো শুনে বাকি মিস্টার মা আর মিস্টার ট্যান এসে তাকে নামতে বলে স্টেজ থেকে। তাকে এটাও বলতে থাকে যে ড্রাফট স্পিচটাই তাকে এখানে দিতে হবে। তো এখানে লিডারদের হেড মিস ইয়াং বলতে থাকে তাকে ছেড়ে দিতে এবং সে যা বলতে চায় সে সেইগুলো শুনতে চাইছে না। প্রথমে মিস ইয়াংকে বলতে থাকে যে এখানে কোনোভাবেই তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে না, তার মানসিকতার মধ্যে কোনো খারাপ রাজনৈতিক চিন্তাধারা। এখানে সিপিসি জিনটান ভিলেজের সেক্রেটারি হওয়ার জন্য, ইকুয়েনিয়ান ডেভেলপমেন্ট জোনের একজন সরকারি আধিকারিক হওয়ার জন্য গ্রামবাসীদের বিহাফে তার থেকে সাহায্য চাইছে। ইয়াং এখানে বলতে থাকে সে যে তাহলে আর্টিকেল পড়েছিল তার মধ্যে যা যাবতীয় ভালো ছিল সেগুলো কি মিসলিড করেছে। তো এখানে আবার মিস ইয়াংকে বলতে থাকে যে প্রথম যারা মাশরুম চাষ করেছিল তখন তো মার্কেট ভ্যালু খুব ভালো ছিল, বেশি পরিমাণে উৎপাদন হওয়ার জন্য এখানে মার্কেট ভ্যালু খুবই কমে গেছে, খুবই কমে গেছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাশরুম উৎপাদন হচ্ছে কিন্তু সেগুলো বিক্রি না করার জন্য তারা খেয়ে শেষ করতে পারছে না, প্রচুর পরিমাণে পচে যাচ্ছে। সেটা এখানে সবাই খুবই উচ্চশিক্ষিত না, মার্কেট বিষয়ে ভালো মতো জানে না। এখানে ভালো উৎপাদন থাকা সত্ত্বেও যদি এভাবে সমস্ত জিনিস নষ্ট হতে থাকে মাত্র আটকে যাওয়ার জন্য, এখানে প্রত্যেক কর্মরত ব্যক্তির মন ভেঙে যাবে। তো এখানে অনুমতি নিয়ে একজন এক্সপার্টকে ডাকে, সেটা হচ্ছে জিয়াও ইয়াং। এখানে সামনে এসে মিস ইয়াংকে অ্যাকিউরেট ডেটা দেয় ফাঙ্গাস চাষের বিষয়ে। এখানে বলতে থাকে জিনটান ভিলেজে 28টা মাশরুম শেড আছে, তার মধ্যে থেকে প্রতিদিন প্রায় 150 থেকে 200 কিলো উৎপাদন হতে থাকছে। আর টোটালি ইয়াং রিজিয়নের মধ্যে 156টা মাশরুম শেড আছে, তার মধ্যে থেকে প্রতিদিন প্রায় 1,35,000 কিলো মাশরুম উৎপাদন হচ্ছে। কাছে পিঠের মার্কেট ভ্যালু এখানে ড্রপ হয়ে যাওয়ার জন্য ফাঙ্গাসের প্রফেসর এখানে লিন ইয়াং এখানে তার এক্সপার্ট টিম অন্যান্য বিভাগেও শহরে দপ্তরে গেছে, যেখানে গিয়ে তারা মার্কেট সেলস প্রমোট করতে পারে। এখনো পর্যন্ত তাদের কোনো খবর আসেনি। এদিকে ডেফু আবার দেখানোর জন্য ডেমনস্ট্রেশনবাসীদের তাদের সমস্ত নষ্ট হয়ে যাওয়া মাশরুম তাদের সামনে আনতে ইয়াং এবং বাকি সমস্ত লিডাররা নাকে হাত দেয়। মিস ইয়াং এখানে বলতে থাকে তার গ্রামবাসীদের যে খুব খারাপ লাগছে তার এখানে সে এত প্রচেষ্টা এত উদ্যম এভাবে নষ্ট হচ্ছে। ইয়াং এখানে গ্রামবাসীদের উদ্দেশ্যে এবার স্পিচ দিতে শুরু করে। এখানে গ্রামবাসীদের কথা দিচ্ছে যে পিসি এখানে যে কমিটি আছে সেখানে সমস্ত লিডার্সরা, সমস্ত সার্ভেন্টসরা, সমস্ত ওয়ার্কার্সরা তাদের ক্যান্টিনের মধ্যে এই সমস্ত মাশরুমগুলো কিনবে এবং সেগুলোকে গ্রহণও। ইয়াং এটাও বলতে থাকে অথচ তাদের এখানে সরকারি যে আধিকারিকরা গ্রামের অবস্থার আসল বিষয়টা লুকিয়ে নিয়ে তারা এখানে ভুলভাবে সমৃদ্ধি প্রস্ফুটিত করে সরকারি আধিকারিকদের উচ্চপদস্থদের ধোকা দিচ্ছে। এখানে এটা দেখে তার ভালো লাগছে যে গ্রামবাসীরা এই প্রচেষ্টাটা করেছে এবং ফুজিয়ান থেকে যে প্রফেসর লিন ইয়াং এসেছে এত প্রচেষ্টা করে টেকনোলজি এবং সায়েন্সের মাধ্যমে গ্রামের উন্নতি করছে। তার এক্সপার্ট টিমও যখন সেলস হচ্ছে না ভালোভাবে তখন অন্যান্য প্রদেশে গিয়ে এখানের মার্কেটে তাদের মাশরুম সেলস প্রমোশন
প্রমোশন করছে। এখানে তার সরকারি আধিকারিকদের ভুলভাল কাজ করতে থাকা সরকারের প্রত্যাশী এবং সাধারণ জনগণের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। সিয়াং এখানে আবার বলতে থাকে গ্রামবাসীদের উদ্দেশ্যে যেখানে যা যা ঘটনা সে দেখে গেল, যা যা সমস্যা হচ্ছে, তারা ফিরে গিয়ে বিষয়ের উপর একটা ভালো মিটিং করবে। সে এখানে কথা দিচ্ছে যে ভালো সেলস প্রমোশন টিমকে পাঠাবে। এখানে সায়েন্টিফিক টিম প্রফেসর লিন ইয়াং এর সাথে কাজ মিলিয়ে কাজ করবে এবং এখানে লোকের মাশরুম উৎপাদন করতে পারবে কোনো সেলস প্রমোশনের চিন্তাধারা ছাড়া। এখানে খুব সুন্দরভাবে যে মাশরুম ইন্ডাস্ট্রি গড়েও জিনিসগুলো তারা ভালোভাবে বুস্ট করতে পারে, নিজেদের ভালো প্রিমিয়াম ব্র্যান্ডের মাশরুম উৎপাদন চালিয়ে যেতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আঙ্কেল ডেউ আবার তাদের জিনটান ভিলেজে ফিরে এসে বাসীরা এখানে তাকে জিজ্ঞেস করছে সে ইয়ন কুয়ান ভিলেজে ফিরে কেন গেল। এখানে ডেউ বলতে থাকে যে তার মন ভালো লাগছিল না সবাইকে ছেড়ে যেতে, আর তার ছেলে তো তাকে ছেড়ে চলেই গেল, জন্য এখনো সে খুবই রেগে আছে। ওখানে বলতে থাকে ডেউকে যে সেদিনের ব্যবহারের জন্য সে ক্ষমা চাইছে, জানে সবার সামনে সেদিন সে তার আঙ্কেলের প্রতি খুবই রূঢ় হয়ে গিয়েছিল। ডেউ এখানে হেসে ডেফুকে বলতে থাকে যে একটা সিক্রেট সে বলতে চাইছে যে আজ পর্যন্ত তার ছেলে সুইবাং ছাড়া সে কারোর গায়ে হাত তোলেন। তো আজকে ডেফুর এই বোকামোটা আবার তাকে মারতে ইচ্ছা করত। লিডার এখানে মিস ইয়াং ভালো বলে সে বেঁচে গেল, হয়তো আজকে যে বোকামোটা সে করেছে গ্রামবাসীদের জন্য তার পলিটিক্যাল কেরিয়ার এবং এতদিনে সরকারি চাকরি সব নষ্ট হয়ে যেত। তোর এখানে ডেফু বলতে থাকে তার হয়তো পলিটিক্যাল কেরিয়ার নষ্ট হয়ে অন্য কিছু কাজ করে উপার্জন করে নিতে পারত, কিন্তু ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রামবাসীদের মধ্যে যে উদ্যম আছে, কঠোর পরিশ্রমের মানসিকতা, ভরসাটা আছে তাদের কাজের প্রতি এবং সরকারের প্রতি, সমস্ত জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেত এবং তারা আবার ঘুরে দাঁড়ানোর চিন্তাও করতো। এই কথাগুলো শোনার ডেউ এবং গ্রামবাসীদের মনের মধ্যে একটা খুবই সুন্দর রিলিফ হয়। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এখানে শিক্ষক বেইকে এনে মেমিয়ার এখানে ইন্টারভিউ দেখানোর জন্য। ইন্টারভিউ দেখে এখানে শিক্ষক বেই জানতে পারে যে তার মেয়ের কাজের জায়গায় আগুন লেগে গিয়েছিল এবং তার মেয়ে প্রথম মহিলা ছিল উদ্যমে সেখানে ওয়ার্কার্সদের এবং উৎপাদনের যাবতীয় যে মেটেরিয়ালস ছিল সেগুলোকে রক্ষা করেছে। ইন্টারভিউ এখানে মেমিয়াকে প্রশ্ন করে যে চোখের সামনে এরকম আগুন লেগে থাকতে দেখে অত ডেঞ্জার দেখেও সে পিছু পা না হয়ে কেন এগিয়ে গিয়েছিল পানির মেটেরিয়ালস এবং ওয়ার্কার্সদের বাঁচানোর জন্য। উত্তরে মেমিয়াও ইন্টারভিউয়ারকে বলতে থাকে সে যেখানে বড় হয়েছে তার হোম টাউন, এখানে সকল মানুষরা খুবই সহায়কার, যে কোনো ছোট বড় জিনিসে তারা একসাথে কাজ করে। জায়গায় এখন সে কাজ করছে সেই জায়গাতে সকলেই বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং ভালোভাবে এগোনোর চেষ্টা করে একসাথে। পানিতে এখানে যখন আগুন লেগে গিয়েছিল তার মনে হয়েছিল তার বাড়িতে আগুন লেগে গিয়েছে, এই জিনিসটাই তাকে উদ্বুদ্ধ করেছিল কাজটা করার জন্য। এখানে অর্ধেক ইন্টারভিউ দেখিয়ে ঠিক আছে কিনা সেটা জানার জন্য সে অফিস রুমে ছুটে যায়, থেকে কিভাবে ফোন করবে সেই বিষয়ে ভাবতে থাকে। বলতে থাকে সে তো ইন্টারভিউতে দেখতে পারলো যে তার মেয়ে একদম ঠিক আছে, যদি তার বেশি চিন্তা হয়ে থাকে সে তাহলে সেখানে থাকা স্টেশনের হেড তাদের জুয়ানকে কল করছে। এখানে শিক্ষক বেয়ের মন হয়তো একটু রিলিফ হয়ে যাবে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে মেমিয়াও তার বাবার সাথে ফোনে কথা বলে বাবাকে জানাচ্ছে সে কোনোভাবে আর কোনো ব্যথাও নেই, আর না সে পুড়ে সামান্য পেছনের চুল একটু পুড়ে গিয়েছিল কিন্তু এখন সে ঠিক আছে। সেদিন হসপিটালাইজ ছিল কারণ তার ওই খারাপ ধোঁয়াগুলোকে একটু এফেক্ট করেছিল, কিন্তু কিছু ইনজেকশনের পর এখন সে একদম ফিট আছে। ওখানে তার বাবাকেও জিজ্ঞেস করে যে তারা সেখানে ভালো আছে কি, সেখানে তার নিউজ দেখেছে। কথোপকথনের শেষে মেমিয়াও জানায় তার বাবাকে আর বাকি সকলকে ভালো থাকে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেমিয়াও মিস্টার ডিং এর সাথে কথা বলে এখানে তাকে ইন্টারভিউ শিখিয়েছিল এবং উদ্বুদ্ধ করেছিল। এখানে জানাচ্ছে মেমিয়াও সু এখানে বলেছে ডিংকে ইন্টারভিউ খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে এবং যে সমস্ত মেয়েরা যারা আছে তাদের এখানে এশিয়াতে আবার ফেরত নিয়ে যাওয়া হবে তাদের হিরোইক কাজের জন্য, যা এতদিন কাজ করে এক্সপিরিয়েন্স করেছে সেই সব মেয়েরা গিয়ে তাদের হাজিজি বিভাগের সাথে তাদের এক্সপিরিয়েন্স কাজ যাবতীয় নিয়ে তাদের এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবে। এখানে সামান্য চিন্তা করে বলে তাকে এখানে রিপোর্ট তৈরি করতে হবে। মিস্টার ডিং বলে হ্যাঁ তাকে রিপোর্ট তৈরি করতে হবে। ডিং এখানে তাকে ক্যাম্পেইনে সাহায্য করবে। আর এখানে থমকে যাওয়া মুখ দেখে মিস্টার ডিং জিজ্ঞেস করতে থাকে সে কি একটু নার্ভাস। তাকে এখানে তাদের ফেলো কান্ট্রিম্যানদের সামনে দাঁড়িয়ে স্টেজের মধ্যে সমস্ত রিপোর্ট পেশ করতে হবে। একটু মাথা নাড়িয়ে বলে হ্যাঁ সে একটু নার্ভাস। ডিং বলতে থাকে সে তার সাথে থাকবে, তাকে চিন্তা না করতে। দিকে আবার দেখানো হতে থাকে ড্রাইভার সেই ওয়াং গুও এই ব্যক্তি মিয়াকে এবং মিস্টার ডিংকে দেখে নেয় এবং সে হয়তো সামান্য কথাও শুনে মিয়া আবার তার নিংশিয়ায় ফিরে যাচ্ছে। কথাগুলো শুনে তার মনে খারাপ লাগে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেমিয়াও খুব ভালোভাবে ইন্টারভিউর জন্য সামনে রিপোর্টের জন্য মিস্টার ডিং এর সাথে ভালো করে প্র্যাকটিস করতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেমিয়াও মিস্টার ডিং এর সাথে লাঞ্চ করতে করতে তাদের রিপোর্ট বিষয় নিয়ে ডিসকাস করতে। মিস্টার ডিং এখানে বলতে থাকে মেমিয়াকে যে সে যে 3 বার বাড়ি থেকে পালিয়েছে বিষয় নিয়ে এখানে সে রিপোর্টে যদি একটু বলগুলো মজার এক্সপিরিয়েন্স তাহলে বাকি লোকেরা একটু উদ্ভূত হবেগুলো তাদের কাছে একটু আগ্রহজনক হয়ে উঠবে। বা সুইহুয়ার বিয়ের সময় তারা যখন ছোট ছিল সকলে পালানোর চেষ্টা করেছিল সুইহুয়াকে। দ্বিতীয়বার জিংজিয়াং এ যাওয়ার কথা নিবাও তাকে বলেছিল অথচ সে একা পালিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার মেমিয়াও যখন এখানে চলে এসেছিল কাজের জন্য ভালোভাবে কাজ করে দক্ষ একজন কর্মী হয়ে উঠে। মেমিয়ার জিনিসটা খারাপ লাগে এবং সে নাকচ করে দিয়ে মিস্টার ডিংকে বলে দুবারের যদি কথা বলা হয় তাহলে সে শুধু জড়িত নেই, যারা জড়িত ছিল তাদের জন্য জিনিসটা খারাপ হবে, তাদের ইমেজ প্রভাবিত হবে।
সে জানে। তো রিং এখানে মেমিয়ার কথা বুঝতে পারে এবং বলে যে ঠিক আছে, তাহলে তৃতীয়বারের কথাই শুধুমাত্র ডিসকাস করা হবে রিপোর্টের মধ্যে দিয়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফো আর ডেবাওয়ের সরকারি আধিকারিক মিস্টার ট্যান এবং মিস্টার মা এসেছে। এখানে ভীষণভাবে তাদের তৈরি করা খাবার খেতে থাকছে আর বলতে থাকছে লিডার হেড মিস ইয়াং বাসীদের থেকে ভালোভাবে সমস্ত মাশরুম কিনছে, 3 টাইম মিলের মধ্যেই মাশরুম খাওয়াচ্ছে। খেতে খেতে তো তাদের মুখের মধ্যে একেবারে চড়া পড়ে গেছে। মিস ইয়াং এর মধ্যে কোনো নড়চড় নেই, সে ভালোভাবে গ্রহণ করে যাচ্ছে, তাই সে এখানে এসে এত খাবার খেয়ে নিয়েছে। কথাটা শুনে ডেবাও একটু হেসে উঠলে মিস্টার মা বলতে থাকে সে কোনোভাবেই কোনো কিছু অতিরঞ্জিত করছে না। সে মিস্টার গাওকেও জিজ্ঞেস করতে বলে, গাও বলে এখানের খাবারগুলো খুবই সুগন্ধিযুক্ত। স্বাদ পাল্টে দিয়ে তাদের ভালো লাগছে। এখন এখানে আসলে তাদের গলা স্বরের মধ্যে ডেফু আর ডেবাও দুজনেই বুঝতে পারে তাদের মধ্যে ক্ষোভ, ফুডে বাকি গ্রামবাসীর উপহাস এইসব হচ্ছে। তারা এখানে যা কাজ করতে বলেছিল সেরকম কোনো কাজই গ্রামবাসী বা ডেফু করেন জন্য তাদের মধ্যে এখানে রাগ তৈরি আছে। দিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে মিস্টার মা ডেফুকে তার কাছে ডেকে বলতে যাচ্ছে যে এবারে তারা একটা ভালো নিউজ নিয়ে এসেছে। স্ট্যান্ডিং কমিটি এবং তাদের লিডার মিস ইয়াং সিদ্ধান্ত নিয়েছে যে এই জিনট্যান ভিলেজ এবং নিংশে আরো ফান্ড দেওয়া হবে। এখানে মাশরুম গ্রোয়ার্সরা স্টোরেজ বানাতে পারে, কোল্ড স্টোরেজ। সবশেষে তো প্রত্যেক কোল্ড স্টোরেজের লিমিট থাকে। এখানে তারা এই ব্যবস্থাও করেছে যাতে ট্রেডার্সদের এখানে পাঠানো যায় এবং সেরা ভালো দাম এখানে মাশরুম গ্রোয়ার্সদের থেকে কিনে নেবে। মাশরুম বড় শহর এবং টাউনে গিয়ে সেগুলো বিক্রি করবে। ডেফু বলতে থাকে এটা সত্যি খুব জেনুইনলি ভালো একটা খবর। তার মা এখানে বলতে থাকে এখানে তারা ইনভাইট করছে সেই ট্রেডার্স ভিলেজ বাসিন্দারা যেন তাদের ভালোভাবে খেয়াল রাখে, ভালো মতো জিনিসপত্র খেতে দেয়, গ্রাম এবং বাকি জিনিসপত্র ভালোভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এখানে একটু খোঁচা দিয়েও বলে যে সবকিছুর জন্য সরকারের কাছে হাত পাতা ঠিক হবে না, তাদের ভবিষ্যতের পথ প্রশস্ত করার জন্য তাদের নিজেদের উদ্যমী হতে হবে। ওখানে তাদের কথা দিয়ে দেয় যে খুব ভালো মতো খেয়াল রাখার চেষ্টা করবে, হসপিটালিটিতে কোনো কমতি না হয়। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে জিনট্যান ভিলেজ সরকারি আধিকারিকদের তরফ থেকে পাঠানো এই ব্যবসায়ীরা চলে এসেছে। গ্রামবাসীরাও খুব আনন্দ সহকারে তাদের মাশরুমগুলো এনেছে বিক্রি করার জন্য। গ্রামবাসী এখানে মাশরুমের পার কিলো প্রাইস রেট জিজ্ঞেস করে ট্রেডার্সরা বলতে থাকে যে 1.61। গ্রামবাসীরা বলতে থাকে এত লসে তারা কিভাবে সেল করতে পারে, তাদের এখানে কাজের খরচ, উৎপাদনের খরচই তো অনেক বেশি। ধরে সেই ব্যবসায়ীরা বলতে থাকে যে তারা সরকারের তরফ থেকে এসেছে, তাদের এখানে কেনার জন্য ইনভাইট করা হয়েছে আর মার্কেট প্রাইস এটাই দাঁড়াচ্ছে, তাই এই দামেই তাদের বিক্রি করতে হবে। গ্রামবাসীরা তখন এখানে ডেফুকে বলতে থাকে যে এতটা লসের মধ্যে দিয়ে কোনোভাবেই তারা ব্যবসা করতে পারবেন। তো তখন সেই ট্রেডার্সদের একপাশে নিয়ে গিয়ে কথা বলতে থাকে। এখানে ব্যবসায়ীদের বলতে থাকে যে 2 দিন আগে তারা শহরে গিয়ে মার্কেটে অন্তত 2.2 ইউয়ানে কিলো দরে মাশরুম বিক্রি করেছে। এবং তারা যে প্রাইসটা বলছে এটা অত্যাধিক কম। ধরে সেই ব্যবসায়ীরা বলতে থাকে প্রথমত এইগুলো নিয়ে তারা মার্কেট সেল কমই করতে পারবে। যদি এখান থেকে চড়া দামে কেনে তারা যে ব্যবসা করবে সেটা লস হয়ে যাবে। তো সরকার তাদের এখানে ইনভাইট করে পাঠিয়েগুলো তো সরকারের বছরেই যাবে, এগুলো সেখানে ক্যান্টিনে গিয়ে না করার জন্য হবে। বলতে থাকে সে সমস্ত কিছু বুঝতে পারছে কিন্তু একটু যদি তারা বিবেচনা করে ভালো হবে। একজন ব্যবসায়ী সেখানে ডেফুকে বলতে থাকে যখন এখানে মাশরুম সেলে সমস্যা হচ্ছিল তখন গভর্নমেন্টের সামনে চেয়েছিল যাতে ব্যবসায়ীরা এখানে আসে। এখানে যখন ব্যবসা করতে এসেছে তারা লো প্রাইস নিয়ে কেন মাতামাতি করছে? একটা কয়েনের দুতরফই থাকে সুবিধা অসুবিধা, তো জিনিসগুলো তাদের মেনে চলতে হবে। কারণ তারাও এখানে ব্যবসায়ী, তাদেরও এখানে হাত বাদ। 1.61 এটাই নির্ধারিত দাম হয়ে গেছে মার্কেট প্রাইস। তো এখানে ব্যবসায়ীদের বলতে থাকে তারা যখন ভবিষ্যতে লং টাইমের জন্য বিজনেস করতে চলেছে তাহলে তারা যদি সামান্য একটু ভ্যালু বাড়িয়ে দেয় তাদের মার্কেট প্রাইসে তাহলে এখানেদেরও সুবিধা হয়। কারণ তারা বহু কষ্টে এই মাশরুম চাষ শিখেছে এবং সেগুলো একভাবে তারা উৎপাদন করছে। তাদের ব্যবহারে তারা যেন খারাপ না মনে করে। ব্যবসায়ীরা এখানে জানিয়ে দেয় যে তাদের হাতে কিছু করার নেই, যদি সেল করতে হয় এই দামেই তাদের কাছে সেল করতে হলে তারা অন্য মার্কেটে চলে যাবে। ব্যবসায়ী এটাও বলে যে এই গ্রামে প্রথম এই জিন বলে ব্যবসায়ী আসতো মাশরুম কেনার জন্য, সে একেবারে কুইট করে দিয়েছে। তারা ছাড়া গ্রামবাসীদের হাতে এখন কিছুই নেই। এসে সমস্ত কথাগুলো গ্রামবাসীদের বলে গ্রামবাসীরা বলতে থাকে মিস্টার কি তাদের উপর প্রতিশোধ নিচ্ছে, ব্যবসায়ী পাঠিয়েছে না তাদের বোকা বানানোর চেষ্টা করছে। ব্যবসায়ীরা এসে তো তাদের উপর প্রতারণাই করছে। বলতে থাকে তাদের ইকোনমিক হার্ডশিপ দেখে, মার্কেট সেলের প্রবলেম দেখে মিস ইয়াংকে তাদের সমস্যার বিষয়ে বলেছিল। আর কাউন্টি লিডার্সদের যদি মনেই ব্যবসায়ীদের পাঠাবে তারা প্রতারণা করছে তাহলে কি তারা তাদের পাঠাবে? এখানে প্রাথমিক চাহিদা হিসেবে তাদের সমস্যা দূর করার জন্য দপ্তরের লিডাররা পাঠিয়েছে ব্যবসায়ীদের তাদের গ্রাম। এখানে কোনোভাবে প্রাইস ডেভেলপ করার কথা বলতে পারেন। গ্রামবাসীরা তবুও চলে যাওয়ার কথা বলতে থাকলে এরা বলতে থাকে তাদের এত বেশি সমস্যা থাকলে তারা অন্য গ্রামে চলে যাচ্ছে, জায়গায় থেকে শুধুমাত্র ব্যবসা করতে পারে না। তার দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আঙ্কেল ডেউ গ্রামবাসীদের উদ্দেশ্যে স্পিচ দিয়ে বলছে এখানে মাশরুম শেড নষ্ট হয়ে গেছে কিন্তু এত ভালো সিজন তো বাকি সকল গ্রামবাসীদের শেডের মধ্যে উৎপাদন হচ্ছে। মানে প্রাইস নিশ্চয়ই লো কিন্তু এখানে তো তবুও তো তাদের ইনকাম হচ্ছে। উৎপাদনের মাশরুম ততক্ষণ আগাছা যতক্ষণ তাদের বাস্কেটের মধ্যে থাকবে, সেল করলে কিছু তো ইনকাম হবে।
তখন গ্রামবাসীরা এক প্রকার বাধ্য হয় যে নামে হলেই তারা মাশরুম সেল করবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে প্রফেসর লিনিনিয়াং তার টিম নিয়ে চলে এসে অ্যাসিস্ট্যান্ট ছাত্রছাত্রীরা তাকে গ্রামবাসীরা এত লো প্রাইসে যে সেল করছে ফরেস্ট থেকে মাশরুম নিয়ে গিয়ে সেই বিষয়ে জানিয়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে প্রফেসর লিনিনিয়াং এবং তার কিছু ছাত্রছাত্রী ব্যবসায়ীদের জায়গায় গ্রামবাসীদের কাছে চলে আসে। আর ডেবাও এখানে প্রফেসর লিনিনিয়াং আর বাকি ছাত্রছাত্রীদের দেখে তার কাছে গ্রামবাসীরা যে ব্যবসা করছে অন্য ট্রেডার্সদের সাথে সেই বিষয়ে জাফর থেকে এখানে পার কিলো দরে 1.6 রেট শুনে প্রফেসর জানিয়ে দেয় যে তাদের সেল করতে বন্ধ করতে। তারা এই কদিন অন্যান্য প্রদেশে ঘুরেছে এবং সেখানের বড় শহর মার্কেটের সাথে তারা চেন তৈরি করে এসছে বিজনেস। গ্রামবাসীরা এই বিষয়ে জানতে চাইলে প্রফেসর লিনিনিয়াং গ্রামবাসীদের সমস্ত এক্সপেন্স পাশে সরিয়ে রেখে মাশরুম উৎপাদনের তারপরও তারা এখানে কিলো দর আরিওয়ানের বেশি দিয়ে হয় মাশরুম সেল করতে পারবে। কথাগুলো প্রফেসরের থেকে শোনার পর সমস্ত গ্রামবাসী রেড়ে করে ওঠে আর বাকি আসা ট্রেডার্সদের বলতে থাকে তারা কোনোভাবেই তার কাছে এত কম দামে মাশরুম সেল করবেন। বলতে থাকে যে প্রফেসর লিনিনিয়াং ভালো বড় অর্ডার এনে অন্যান্য প্রদেশ থেকে সেখানে আরো চড়া দামে তারা বিক্রি করতে পারবে ভালো তৈরি উৎপাদন মাশরুম। এই নতুন ট্রেডার্সরা এসেছে তারা আবার বলতে থাকছে তারা যখন কিছু পাচ্ছিল তারা সরকারি বিভাগের কাছে হাত জোর করেছে এখানে ইনভাইট করেছে আর এখন যখন তারা কিছু রেটে হোক অন্য কিছু টাকা দিয়ে তারা সেল করতে পারছে তাদের উৎপাদন মাশরুম তাদের তাড়িয়ে দিচ্ছে। এটা কি করে? প্রফেসর লিনিনিয়াং এখানে ব্যবসায়ীদের বলতে থাকে এখানে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যে তাদের উৎপাদন ভালো না, এখানে জিনিসটা উল্টো, উৎপাদন তাদের ভালো না, তাদের সেলের প্রবলেম হচ্ছে। তারা এখানে যেই দামে মাশরুম কিনতে চাইছে সেটা যথেষ্ট আনরিজনেবল। দিকে আবার দেখানো হতে থাকে ডিফুস প্রফেসর লিনিনিয়াংকে একপাশে নিয়ে গিয়ে বলতে থাকে লিনিনিয়াং এখানে যতক্ষণ ফিরে আসেন তখন এই ট্রেডার্সরাই কিন্তু তাদের সাহায্য করছে মাশরুম পচে যাওয়া থেকে আটকে সেগুলো কিনে নিয়ে এখানে গ্রামবাসীরা কম দামে হলেও মাশরুম সেল করেছে। লিনিনিয়াং এখানে জেদ করে বলতে থাকে সে যাই হয়ে থাকে কোনোভাবেই তাদের এত প্রিমিয়াম ভালো জিনিস মাশরুম প্রোডাক্ট কোনোভাবে এত লো প্রাইসে বিক্রি করবে না। তার দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন ব্যবসায়ী প্রফেসর লিনিনিয়াংকে উদ্দেশ্য করে যতক্ষণ ছিল না তারাই তো এখানে ব্যবসা করছে সে এসে উল্টোপাল্টা ভাবে উদ্বুদ্ধ করে গ্রামবাসী ব্যবহার করছে তাদের সাথে। এটা যথেষ্ট লজ্জাজনক। কথাগুলো শোনা মাত্র ডেবা এবং বাকি সকল গ্রামবাসী রেড়ে করে ওঠে সেই ব্যবসায়ীদের ওদের উপর এখানে হাতাহাতি প্রায় শুরুই হয়ে যায়। সেটাও এখানে রেগে যায় আর বলতে থাকে তারাও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন যে তাদের সাথে লড়াই করতে চায় এগিয়ে আসতে পারে। এখানে ডেফু এবং প্রফেসর দু তরফকে এখানে সামলায় এবং থামায়। প্রফেসর লিনিনিয়াং এখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে থাকে তারা যদি এখানে 4 ইউয়ানের বেশি মার্কেট প্রাইস করে দেয় পরস্পর বিরোধী না হয় তারা তাদের সাথেই ব্যবসা করবে। গ্রামবাসীদেরও এখানে তাদের উৎপাদনের কস্ট ভালোভাবে রিপেয়ার হবে। প্রফেসর লিনিনিয়াং এখানে গ্রামবাসীদের উদ্দেশ্যে আবার বলতে থাকে তারা একসাথে ভালোভাবে বড় জায়গার বড় মার্কেটে গিয়ে 4 ইউয়ানের বেশি কিলোভাবে মাশরুম সেল করবে। তাদের এই মাশরুমগুলো সব রেফ্রিজারেটরে কোল্ড স্টোরেজে রেখে আসে। গ্রামবাসীরাও এক কথাতেই প্রফেসরের তারা রাজি হয়েছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে প্রফেসর লিনিনিয়াং এবং তার ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াং মাশরুম উৎপাদন লেবার কস্ট রেফ্রিজারেশন এগুলোকে সরবরাহ করা যাবতীয় চাপ করে দেখে। হুয়াং বলে প্রফেসর লিনিনিয়াং এখানে মার্কেট প্রাইস এখানে বলেছে গ্রামবাসীর খরচগুলো ধরেই করলে উঠছেন কিছু খরচ তো এখনো সে ধরেই নি হিসাবে এখানে 4 ইউয়ানটা হায়ার প্রাইস হয়ে যায় তো সে হিসাব করে দেখলো 3.2 ইউয়ান এখানে তা বরাদ্দ হচ্ছে। প্রফেসর লিনিনিয়াং এখানে তার ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াংকে বলতে থাকে এখানে গ্রামবাসীদের কথা দিয়ে দিয়েছে তাহলে 4 কিলো দরেই তারা এখানে মাশরুম বিক্রি করবে। এখনই না কি করে বলতে চাইছে কারণ তারা এখনো পর্যন্ত 1 লরি বিক্রিও করেনি মাশরুম। স্যার বলতে থাকে তারা অন্যান্য বিভাগীয় প্রদেশ মার্কেটে গিয়ে জানতে পেরেছে যে তাদের প্রিমিয়াম মাশরুম মার্কেট ভ্যালু অত্যাধিক বেশি। এখানে যে ব্যবসায়ীরা এসেছে তারা ঠকিয়ে দিচ্ছে গ্রামবাসীদের। এখানে প্রফেসর লিনিনিয়াং বলতে চায় যে রাষ্ট্রীয় প্রফিটের জন্য গ্রামবাসীদের উৎপাদন বৃদ্ধি করার জন্য তাদের এই মানসিকতা বজায় রাখার জন্য লাভের মুখ এখানে দেখাতেই হবে। প্রফেসর লিনিনিয়াং বলতে থাকে যে মিস হু বলে তাদের মাথার উপর যে হেড আছে এখানে ওয়াইনচুয়ানের একজন ট্রান্সপোর্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আগামীকাল সকালে এখানে হুয়া লাঞ্ঝাওতে নিয়ে যাবে। স্যার বলতে থাকে আর সে আগামীকাল সকালে প্রত্যেকটা গ্রামবাসীদের ঘরে ঘরে যাবে সেখান থেকে ভালো করে যাচাই করে দেখবে এ কতটা উৎপাদন অনুযায়ী সেল করতে পারে ভালোভাবে তাদের প্রোডাক্ট ভ্যালু ঠিক কতটা আছে মার্কেটে স্ট্যান্ডার্ডে বিক্রি করার জন্য। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আগামীকাল সকালে তার ছাত্রছাত্রী অ্যাসিস্ট্যান্টদের গ্রামবাসী মাশরুম শেডের কাছে গিয়ে দেখ তার মাশরুম শেড তুলে দিচ্ছে। প্রফেসর তাকে এই কারণ জানতে চায়। ব্যক্তি বলতে থাকে যে যেই ব্যবসায়ীরা এসেছিল কম দামে হলো তারা তো কিনছিল তো এখন কোল্ড স্টোরেজে তারা আর কত রাখনো তো লিমিটেড প্লেস আছে সেগুলো ঘরে রেখে দিলে কিছুদিনের মধ্যেই পচে যাচ্ছে দুর্গন্ধ আর এই লস তারা নিতে পারছে। এখানে সে তার মাশরুম শেড তুলে দিচ্ছে। মাশরুম উৎপাদনকারীরা এখানে হাতে কোনোভাবেই ক্যাশ পাচ্ছে না। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে প্রফেসর এবং তার ছাত্রছাত্রীরা মিলে পথ দিয়ে তাদের বাড়ি ফিরছিল তখনই তারা গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো সেই ব্যবসায়ীরা 1.6 ইউয়ান পার কিলো দর মাশরুম সেল করার চেষ্টা করছে। বলছে তারা ক্যাশ টাকাও দেবে এবং কিছু গ্রামবাসীরা রাজিও হয়ে যাচ্ছে।
প্রফেসর এসে সেই তাদের খারাপ ব্যবসা থামানোর চেষ্টা করছেন। ব্যবসায়ী বলতে থাকে খারাপ ভাব থেকে তাদের কি লাথি মেরে বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, তারা তাদের ব্যবসায় সময় নষ্ট করতে হবে। দু তরফের মধ্যে ঝামেলা প্রফেসরকে এদিকে তার ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীকে অন্য ব্যবসায়ী তাতে হওয়ার জায়গা থেকে থামানোর চেষ্টা করে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর ডেভাও চলে এসেছে লিনিন ইয়াং এবং তার বাকি অ্যাসিস্ট্যান্ট ছাত্রছাত্রীদের কাছে। ডেফু আর ডেভাও কারণ জানতে চাইলে বাকি ছাত্রছাত্রীরা সমস্ত বিষয় বলে দেয় ডেফু আর ডেভাও। আর এখানে রাগ হয়ে যায় আর সে বলে যে বাকিদের সে দেখে নিতে বলে মেয়েটি ডেভাওকে থামিয়ে বলতে থাকে সবার এখানে খিটখিটে হয়ে গেলে চলবে না। একজন ছাত্র বলতে থাকে যে তাদের গ্রামে এখানে সুবিধা করতে পারেনি বলে ব্যবসায়ীরা অন্যান্য গ্রামে গিয়ে 10 টাকা এখানে পে করে সেই একই কম দামে মাশরুম কিনে নিত। গ্রামবাসীরা তাদের উৎপাদন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অত কম দামে বিক্রিও করছে। লিনিন ইয়াং এখানে ডেফু আর ডেভাও বাকি সকলকে বলতে থাকে কম দামেই যদি এখানে গ্রামবাসীদের উৎপাদনের মানসিকতা তৈরি হয়ে যাবে যেখানে চড়া দামে তারা পাচ্ছে, একে তারা কোনোভাবে মনোযোগ দেবেন না। সুন্দর ফুলে ফেপে ওঠে তৈরি হতে থাকা মাশরুম ইন্ডাস্ট্রি একেবারে বরবাদ হয়ে যাবে। বলতে থাকে এখানে তার গ্রামবাসীরাও তাকে জিজ্ঞেস করে জায়গায় বড় মার্কেটে ভালোভাবে এই প্রিমিয়াম প্রোডাক্ট সেল করার পর তাদের হাতে আফটার ডেলিভারি প্রাইস কেমন আসবে। লিনিন ইয়াং বলতে থাকে যে এখানে লোকদের মানসিকতা একদমই নষ্ট হয়ে যাবে, তারা এখানে এত সুন্দর প্রোডাক্ট থামিয়ে দেয় এবং এভাবেই তাদের শেডগুলো নষ্ট করতে থাকে। তারা তাদের কাজের সময় যে উদ্যম নিয়ে কাজগুলো শুরু করেছে প্রত্যেকটা জিনিস নষ্ট হতে থাকবে এক এক করে। এখানে বলতে থাকে যে গ্রামবাসীদের মধ্যে আশা জাগিয়ে রাখার জন্য তাদের কিছু একটা ফিগার আউট করতে হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এবং প্রফেসর লিনিন ইয়াং গ্রামবাসীদের 4 ইউয়ান কিলো দর মাশরুম কেনার কথা বলছে এবং তারাই সেই জিনিসপত্রগুলো কিনছে। ওদিকে অন্য ব্যবসায়ীরা সেই 1.6 ইউয়ান কিলো দর কিনছে আর বলছে তারা তাদের ক্যাশও দেবে। দু তরফের মধ্যে গ্রামবাসীরাও চিন্তিত হয়ে যায়, তারাও কনফিউজ ভাবে তাকিয়ে থাকছে অবাক হয়ে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিস উ মিস্টার ডিং বাকি সকল হাজিজির মেয়ে নিংশিয়া জায়গায় আসছে রিপোর্ট পেশ করার জন্য, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কিভাবে প্রোডাক্ট উৎপাদন করছে, জিনিসপত্র শেয়ার করার জন্য, ইনকাম কত ভালো হচ্ছে, তারা বাইরের জগতের সাথে কিভাবে মিশে কাজের জায়গায় গিয়ে কিভাবে নতুন জিনিসপত্র শিখেছে সেই বিষয়ে তারা যেন ভালোভাবে নতুন আইডিয়াগুলো নতুন জিনিসপত্র হাজিজির মেয়েরা যারা রিপ্রেজেন্টেটিভদের কাজের জায়গায় তারা যেন তাদের গ্রামবাসী এবং নিংশিয়ার ভালো সব ইয়ং মানুষ দিয়ে ভালোভাবে উদ্বুদ্ধ করে সেই বিষয়ে দেখ। মিস উ বলে মিস্টার ডিং সমস্ত কথাগুলো বুঝিয়ে দিয়ে তাকে মিস্টার ডিং বলতে থাকে আগেই সেই হাজিজির মেয়েদের ভালোভাবে বুঝিয়ে দিয়ে তারা গিয়ে ভালোভাবে কাজ করবে এই বিষয়ে সে বলে। এদিকে আবার দেখাতে থাকে মিস উ আবার এই একই কথাগুলো হাজিজির সমস্ত মেয়ে ওয়ার্কার্সদের বলে জোরে হ্যাঁ বলে ওঠে। তারা বলে যে তাদের সাহসিকতার আইডিয়া তাদের কাজের জিনিসপত্র লোকাল ছেলে মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতে কাজের জন্য উদ্বুদ্ধ করবে আরো বেশি করে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে শিক্ষক বেই এখানে তার স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাকোয়ারিয়ান ব্যাগের মধ্যে আঁকার বিষয়ে কবিতা লিখে সেই জিনিসগুলো ছাত্রছাত্রীদের শেখাচ্ছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এসেছে বেইয়ের কাছে যে মেমাও ফিরে এসেছে এই বিষয়ে জানানোর জন্য। এখানে তার কাজের জায়গার মেয়েদের ভালোভাবে রিপ্রেজেন্ট করার বিষয়ে রিপোর্টও দিচ্ছে। জানাতেও ভোলে না আজকে বিভাগীয় দপ্তরের স্টেজে দাঁড়িয়ে সে বক্তৃতা দেবে তার এক্সপিরিয়েন্স আইডিয়া এবং কিভাবে কর্মে দক্ষ হয়ে উঠেছে তাদের কাজের জায়গায় এই বিষয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেমিও স্টেজে দাঁড়িয়ে যেভাবে বড় হয়েছে তার বাকি মেয়েদের সাথে নতুন জায়গায় গিয়ে কিভাবে কাজ করেছে সেই এক্সপিরিয়েন্স যাবতীয় যা যা ঘটেছে সমস্ত শেয়ার করে। সহকারে এটাও বলতে থাকে যে এখন তারা খুবই দক্ষ একজন শ্রমিকদের কাজের জায়গা এবং সেখান থেকে তারা রিপ্রেজেন্টেটিভ হয়েও এসেছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেমিওর বক্তৃতা প্রকাশনে বসে ডেফু এবং শিক্ষক বেইও শুনছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেমিওকে ঘিরে লোকাল সমস্ত ইয়াং ছেলে মেয়ে করছে তারা সেখানে কিভাবে কাজ করেছে, কিভাবে শ্রম দিয়ে সেখানে পারিশ্রমিক বা কেমন ছিল। মেমিও বলতে থাকে যে কাজ শিখতে গেলে কাজ করতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে, এটাই একেবারে সত্যি। সেখানে যেরকম কাজ করবে যেরকম পরিশ্রম দেবে সেই অনুযায়ী বোনাস পাবে। কিছু মানুষ এমনি কাজ করে 1000 ইউয়ানের বেশি কাম, ভালো কাজ করলে আরো বেশি শ্রম দিলে বোনাসও থাকে। কিছু ছেলে মেয়ে এখানে দোনমনো হয়ে বলতে থাকে সেও বাইরে যেতে চায় কিন্তু সে ভাবতে থাকে যদি পরিবারকে সে মিস করে। মেয়েও বলতে থাকে এটা একদম সত্যি কথা, প্রত্যেকেই তারা পরিবারকে মিস করেছে গত 2 বছর। তারা মনে মনে একটা জিনিস ভাবতে থাকতো যে তারা শুধুমাত্র মিস করে বাড়ি ফিরে যেতে তার পরিবার পরিজন এবং লোকালিটির নতুন আইডিয়া নতুন এক্সপিরিয়েন্স এবং ভালো সময় দিতে চায়, তাদের নিজেদেরও এগিয়ে নিয়ে যেতে লোকালিটির ইয়াং ছেলে মেয়েরা ওই ধনাত্মক চিন্তাধারায় মাথা নাড়ে সম্মতি। সেখানে সামান্য দূরে দাঁড়িয়ে থাকা শিক্ষক বেইয়ের দিকে নজর যায়। মেমিয়া তার বাবাকে দেখা মাত্রই বাবা বলে ডেকে সম্বোধন করে ওঠে, হাসে একটু। মেয়ের বাবা শিক্ষক বেইও দূর থেকে দাঁড়িয়ে সামান্য হাসে এবং তার মেয়েকে দেখে হাত নাড়ে। মনে মনে তার মেয়ে কত বড় হয়ে গেছে এই বিষয়ে ভাবতে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।